ক্লাস 9 এর সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার ভূগোলের সিলেবাস এক গোলক ধাঁধার মতো। এখানে প্রথমেই তোমাদের রয়েছে যেই চ্যাপ্টারটা আর কি তোমাদের সেকেন্ড সাবমিটিভে হবে, পৃথিবীর কোনো কোনো স্থানের অবস্থান নির্ণয়। এখানে তোমাদের অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, নিরক্ষরেখা, আন্তর্জাতিক তারিখরেখা বা প্রতিবাদ স্থান, এই সমস্ত টপিক রয়েছে। আবার এখান থেকে কিছু অঙ্কও রয়েছে, তাই না? আবার সেকেন্ড যে পরবর্তী যে চ্যাপ্টারটা রয়েছে অন্যদিকে, সেটা হচ্ছে আমাদের ভূমিরূপ। এখানে বিভিন্ন মালভূমি, সমভূমি, পর্বত, ভঙ্গিল পর্বত কিভাবে তৈরি হয়েছে এই সমস্ত ব্যাখ্যা। আবার আবহবিকার রয়েছে, আবার তার পাশাপাশি পশ্চিমবঙ্গ। বিরাট একটা ধাঁধার মধ্যে তোমরা ঘুরছো। তো এখান থেকে কিভাবে বেরিয়ে আসবে, এই জায়গা থেকে কোন কোন প্রশ্নগুলো তুমি সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার জন্য তৈরি করবে, সেটা নিয়ে আজকের ভিডিও। তো ওয়েলকাম সবাইকে নলেজ এ টু জেড ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটা আজকে যেটা হতে চলেছে, এখানে কিন্তু সেকেন্ড সাবমিটিভ পরীক্ষার ভূগোলের সাজেশন দেব। তো এই ভিডিওতে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বলে দেব, এবং এটা বলবো যে কিভাবে তুমি ভূগোলে রিপ্রেজেন্ট করলে টিচাররা পুরো 5-এর 5, 3-এর 3, পাশাপাশি 2-এর 2 কিন্তু দেবে। পুরো ভিডিওটা জুড়ে আমি একটাই ভিডিও করব। এই ভিডিওতে 2 মার্কসের প্রশ্ন যেমন তোমাকে আমি বলে দেব, পাশাপাশি 3 মার্কস, এবং একই পাশে 5 মার্কসের জন্য কি কি জায়গা পড়তে হবে, সমস্তটা থাকবে একটা ভিডিওতেই। কোনো আলাদা আলাদা ভিডিও আমি দেব না। কোনো মানে 3-এর জন্য একটা আলাদা ভিডিও, 2-এর জন্য একটা আলাদা ভিডিও, এরকম ভিডিও আমি দেব না। একটা ভিডিও করব যাতে প্রত্যেকের সুবিধা হয়, প্রত্যেকটা ছাত্রছাত্রী যাতে একটা ভিডিও দেখে পুরোটা করে নিতে পারে, তার জন্যই আজকের ভিডিও। তো চলো, সেকেন্ড সাবমিটিভ পরীক্ষাতে আমি বলে দিয়েছি কোন কোন চ্যাপ্টারগুলো হচ্ছে আমাদের পরীক্ষা। প্রথমে যেটা আমি দেখাবো তোমাদেরকে, প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে আমাদের পৃথিবীর কোনো কোনো স্থানের অবস্থান নির্ণয়। তো এই জায়গা থেকে কিন্তু আমাদের বেশ কিছু কাকে বলে আসে, কাকে বলে আসবেই আসবে, খুব গুরুত্বপূর্ণ। মানে এই ভিডিওটা আর কি তুমি বলতে পারো যে একটা, মানে কি বলবো, 100% কমন তুমি এখান থেকে পাবে। ঠিক আছে, ভিডিও থেকে তুমি পাবেই। যেমন অক্ষাংশ অক্ষরেখা কাকে বলে দিতে পারে, আবার দ্রাঘিমা রেখা কাকে বলে দিতে পারে, মূল মধ্যরেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে, পাশাপাশি মহাবৃত্ত, ক্ষুদ্রবৃত্ত, ভূজালক কাকে বলে, স্থানীয় সময়, প্রমাণ সময় কাকে বলে, প্রতিবাদ স্থান কাকে বলে, এ এম ও পিএম এইটা কাকে বলে, এবং আন্তর্জাতিক তারিখ রেখা কাকে বলে। এরপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা, যারা কিছু পড়ো না, কিছু পারো না, তারা কোন কোন জায়গাগুলো পড়বে। তারা প্রথমেই যেটা পড়বে, অক্ষাংশ কাকে বলে, অক্ষরেখা কাকে বলে। ওকে, এখানে পড়বে দ্রাঘিমা রেখা কাকে বলে, নিরক্ষরেখা কাকে বলে। ওকে, আচ্ছা, এখানে পড়বে ভূজালক, এখানে পড়বে স্থানীয় সময়, প্রমাণ সময়। ওকে, এখানে পড়বে আন্তর্জাতিক তারিখ রেখা, আর এখানে পড়বে প্রতিবাদ স্থান। বোঝা গেল? তাহলে প্রত্যেকের জন্য ভিডিও। তোমরা ইতিমধ্যে ফার্স্ট সাবমিটিভ পরীক্ষা দিয়ে দিয়েছো, তোমরা জানো তোমাদের স্কুলের যে প্রশ্নপত্র, এটা কিন্তু তোমাদের স্কুলের টিচাররাই করে থাকেন। তো বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম প্রশ্নের মান হতে পারে। তো সেটা তোমরা জানো। মানে ধরো, প্রশ্নের মান বলতে কোনো স্কুলে একটু সহজ হলো, কোনো স্কুলে একটু কঠিন হলো, কোনো স্কুলে মডারেট টাইপের কোশ্চেন হলো, এই ধরনের বিভিন্ন আর কি প্যাটার্নের কোশ্চেন তোমাদের কিন্তু হয়। এটা যেহেতু বোর্ডের কোশ্চেন নয়, তো সেই হিসেবে কোনো স্কুলের টিচার যদি মনে করেন একটু তোমাদেরকে টাফ কোশ্চেন বা একটু জটিল প্রশ্ন দেবে, তাহলে তিনি দিতে পারেন। কিন্তু এর বাইরে সেরকম কোনো প্রশ্ন আসে না। এগুলো, এই জায়গাগুলো তুমি যদি পড়ে যাও, তুমি নিশ্চিত কমন পাবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমি এটা কত নাম্বারের সাজেশন দিলাম? 2 মার্কসের। ওকে, তাহলে যারা মনে করছো কোনো রিস্ক দেবে না, তারা প্রত্যেকটা পড়ে যাবে। যারা মনে করছো আমি পারছি না পড়তে, তাদেরকে যেগুলো সেগুলো স্টার্ট দিয়ে দিচ্ছে, তারা সেগুলোই পড়ে যাবে। ওকে, আচ্ছা, নেক্সট দেখো, এই চ্যাপ্টার থেকেই আমি যেটা বলবো তোমাদেরকে, 3-এর জন্য, 3-এর জন্য কিছু পার্থক্য পড়তে হয় এখান থেকে। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, স্থানীয় সময়, প্রমাণ সময়, নিরক্ষরেখা, মূলমধ্যরেখা এবং অক্ষরেখা, প্রত্যেকটা যে কোনো একটা পার্থক্য তোমাকে দিতে পারে 3 মার্কসের জন্য। এছাড়া এখানে বেশ কিছু আর কি বৈশিষ্ট্য, যেমন অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কিন্তু দেয়। আবার অক্ষরেখার কি গুরুত্ব রয়েছে, এটাও কিন্তু দিতে পারে 3-এর প্রশ্নের জন্য। নেক্সট, একই অক্ষরেখা বরাবর স্থানগুলোতে একই সময় দিনরাত হয় না কেন। নেক্সট, আন্তর্জাতিক তারিখ রেখা থেকে আমাদের 4টে প্রশ্ন রয়েছে। 4টে প্রশ্ন রয়েছে, দেখো। প্রথম প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কেন আন্তর্জাতিক রেখা ধরা হয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখা 180 ডিগ্রি দ্রাঘিমাকে সর্বত্র অনুসরণ করেনি কেন। নেক্সট প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকানো হয়েছে কেন, এবং আন্তর্জাতিক তারিখ রেখার গুরুত্ব। এই প্রশ্নটা কিন্তু 2-এও দিতে পারে, 3-এও দিতে পারে।
আচ্ছা, নেক্সট দেখো, মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর ব্যাপক তারতম্য পরিলক্ষিত হয় কেন? তাহলে এই কটা প্রশ্ন এই চ্যাপ্টার থেকে 3 এর জন্য তৈরি করতে হচ্ছে। এবার আমি বলে দিই এই জায়গা থেকে ইম্পর্টেন্ট কোনগুলো রয়েছে। দেখো, অক্ষরেখার দ্রাঘিমা রেখার পার্থক্য। আচ্ছা, এখানে স্থানীয় সময় প্রমাণ সময়ের পার্থক্য, এই দুটো করবে এবং এটা একটু দেখে যাবে, এটা কোনো কোনো স্কুলে দেয়, ঠিক আছে, এটা ভালো করে দেখবে। এইখান থেকে এই দুটো অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য দুটোই ইম্পর্টেন্ট। এছাড়া তুমি যদি এই জায়গাটায় আসো, এখান থেকে কিন্তু আন্তর্জাতিক তারিখ রেখা থেকে কিন্তু একটা প্রশ্ন তুমি পাবেই পাবে। তাহলে তুমি যদি সব প্রশ্ন করে নাও আন্তর্জাতিক তারিখ রেখা, তাহলে তোমার একটা 3 মার্কস কিন্তু চলে আসছে, পকেটে চলে আসছে, তাই তো? তাহলে এই 3টে প্রশ্ন কিন্তু করতে হচ্ছে। এবং মূল মধ্যরেখা বরাবর যে এই জলবায়ুর পরিবর্তন যে কেন পরিলক্ষিত হয়, এটা কিন্তু দেখবে। তাহলে এই গেল আমাদের প্রথম, মানে যে চ্যাপ্টারটা রয়েছে তার 3 মার্কসের প্রশ্ন। এখান থেকে 5-এর জন্য যেটা থাকে সেটা হচ্ছে অঙ্ক থাকে ডাইরেক্ট 5। কোনো অঙ্ক দিয়ে তোমাকে বলে দেবে এর প্রতিবাদ স্থান নির্ণয় করো, কিংবা তোমাকে বলে দেবে প্রতিবাদ স্থানের সময়, তারিখ, বার কখন হচ্ছে। এছাড়া তোমাকে দিতে পারে দ্রাঘিমা নির্ণয় করো, এই টাইপের। তোমাদের কাছে নিশ্চয়ই আর কি রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা রয়েছে। এখান থেকে যতগুলো স্কুল রয়েছে, এখান থেকে যে যে টাইপের অঙ্কগুলো রয়েছে তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে, ঠিক আছে? অঙ্ক বিভিন্ন ধরনের হতে পারে। তো এখান থেকে 5-এর জন্য শুধুমাত্র অঙ্কই আছে, এই অঙ্ক কিন্তু 3 মার্কসের দেয় না, সাধারণত দেয় না। এবার কোনো স্কুল চাইলে কিন্তু দিতে পারে, ঠিক আছে, এটা কিন্তু দেয় না, মানে 99% স্কুলে থাকে না। ওকে, আচ্ছা, এখান থেকে যদি কোনো বড় প্রশ্ন হয় তাহলে এটা দিতে পারে যে কোন স্থান এবং তার প্রতিবাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা, চিত্রসহ উপযুক্ত কারণ আলোচনা করো। এটা কোনো কোনো স্কুলে 3-এও দিতে পারে, আবার কোনো কোনো স্কুলে 5-এও দিতে পারে। ওকে, বোঝাতে পারলাম? তাহলে এখান থেকে যেটা তোমাকে মাস্ট করতেই হচ্ছে সেটা হচ্ছে একটা অঙ্ক। ক্লিয়ার? এরপরে যাবো আমরা পরবর্তী চ্যাপ্টার, ভূমিরূপ গঠন যেটা রয়েছে এবং বিভিন্ন ভূমিরূপ। এখান থেকে যেটা করবেই সেটা নিয়ে আলোচনা করি। দেখো, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে, মহীভাবক আলোড়ন কাকে বলে, গিরিজনী আলোড়ন কাকে বলে, সমস্থিতিক আলোড়ন, বেনিউস জোন। আচ্ছা, এখানে রয়েছে গ্রস্থ উপত্যকা, ক্যালডেরা, জ্বালামুখ, প্লিউম কি, আচ্ছা, পিডমন্ট মালভূমি কি, ব্যবচ্ছিন্ন মালভূমি মারাত্মক ইম্পর্টেন্ট, ডেকান ট্র্যাপ কি, লুইস সমভূমি খুব গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাকে দিতে পারে মোনাডোনক ও ইনসেলবার্জ কি, আচ্ছা, তারপরে হটস্পট কি এবং দ্য গ্রেট রেড ভ্যালি, এগুলো দিতে পারি। এবারে কিছু বৈশিষ্ট্য আসতে পারে, যেমন তোমাকে দিতে পারে পর্বতের বৈশিষ্ট্য, কিংবা তোমাকে দিতে পারে ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য, এছাড়া দিতে পারে স্তূপ পর্বতের বৈশিষ্ট্য, পর্বত বেষ্টিত মালভূমির বৈশিষ্ট্য, এবং দিতে পারে পেনি প্লেনের বৈশিষ্ট্য। তাহলে এই জায়গা থেকে কিছু বৈশিষ্ট্য 2 মার্কসের জন্য দেয়। এগুলো যে আমি তোমাকে বললাম, এগুলো কত মার্কসের জন্য বললাম? 2-এর জন্য। ওকে, 2-এর জন্য তুমি এই প্রশ্নগুলো করছো। সবার আগে যেটা করবে, মহীভাবক আলোড়ন কাকে বলে, গিরিজনী আলোড়ন কাকে বলে, সমস্থিতিক আলোড়ন কাকে বলে, গ্রস্থ উপত্যকা, এখানে মোনাডোনক ইনসেলবার্চ, লুয়েস সমভূমি, এখানে করবে ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা, এই জায়গাগুলো মোটামুটি, এখানে করবে পিডমন্ট মালভূমি। তাহলে এই জায়গাগুলো তুমি, আচ্ছা, আরেকটা ছেড়ে গেলাম, বেনিউস জোন, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে 2 মার্কসের জন্য। এছাড়া এখান থেকে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যগুলো অ্যাটলিস্ট 4টে করে, 3টে অথবা 4টে করে বৈশিষ্ট্য কিন্তু লিখতেই হবে। 2 মার্কসের জন্য তোমাকে 3 থেকে 4টে বৈশিষ্ট্য কিন্তু লিখতেই হবে পরীক্ষাতে, ঠিক আছে? এই চ্যাপ্টারটা অনেক ছবি ছোবার ব্যাপার রয়েছে। তুমি যদি কোনো ছবি দিয়ে কোনো সংজ্ঞা রিপ্রেজেন্ট করো তাহলে কিন্তু নাম্বার কিন্তু ফুল মার্কস পাওয়া যায়। ওকে, এইখানে যে ব্যাপারগুলো রয়েছে, যেমন বহির্জাত প্রক্রিয়া, তুমি বহির্জাত প্রক্রিয়া একটা ছোট্ট জিনিস, একটা ছবি দেখিয়ে দিলে, তুমি মনে করো এরকম একটা একে এই জায়গাটা একটা দেখিয়ে দিলে যে আমার এটা ভূমিরূপ, এইখান দিয়ে এর ওপরে যে প্রক্রিয়াগুলো হচ্ছে, এর ওপরে যেগুলো ঘটনাগুলো ঘটছে, এইটাকে আমরা বলছি বহির্জাত প্রক্রিয়া। তুমি এই রকম কিছু ছবি দিয়ে দেখিয়ে দিলে, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস নাম্বার পাবে। তাহলে এই জায়গা থেকে তুমি একটু চেষ্টা করবে ছবি দিয়ে এগুলো বোঝানো, তাহলে কিন্তু সহজেই তুমি 2-এর 2 পেয়ে যাবে। এবং ছবির সংজ্ঞা দিলে, বৈশিষ্ট্য থাকলে বৈশিষ্ট্য দেবে, যদি গুরুত্ব থাকে গুরুত্ব দেবে, উদাহরণ দেবে, ঠিক আছে, মোটামুটি তাহলে তুমি ফুল মার্কস পাবে। ওকে, চলো নেক্সট।
নেক্সট আসছে পার্থক্য, কিছু কিছু পার্থক্য বলবো। এখান থেকে পার্থক্য খুব আসে, অন্তর্জাত বহির্জাত, মহীভাব গিরিজরি, স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, সঞ্চয়জাত এবং ক্ষয়জাত পর্বত, আচ্ছা ম্যাগমা লাভা, পেডিমেন্ট বাজাদা, পর্বত বেষ্টিত মালভূমি, ব্যবিচ্ছিন্ন মালভূমি। এছাড়া তোমাকে দিতে পারে যে আগ্নেয় পর্বত অথবা ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য, আচ্ছা কিভাবে আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে এটা 3-এর জন্য দেয়, আকৃতি ও গঠন অনুসারে আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ তোমাকে দিতে পারে। এছাড়া তোমাকে মানব জীবনে মালভূমি অথবা সমভূমির যে গুরুত্ব, যে কোনো একটা, হয় তোমাকে দিবে মালভূমির কি গুরুত্ব, না হয় তোমাকে দিবে সমভূমির কি গুরুত্ব, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন, এছাড়া তোমাকে দিতে পারে প্রশান্ত মহাসাগরে যে আগ্নেয় মেঘলা এটা কাকে বলে, স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করে কেন। এবারে এখান থেকে তোমাকে বলে দিই 3-এর জন্য তুমি খুব ভালো করে করবে অন্তর্জাত বহির্জাত পার্থক্য, আচ্ছা মহীভাব গিরিজরি আলোড়নের পার্থক্য, আচ্ছা এখানে স্তূপ পর্বত, গ্রস্ত উপত্যকা, সঞ্চয়জাত ক্ষয়জাত, এখানে করবে পর্বত বেষ্টিত মালভূমি, আর এখানে করবে পেডিমেন্ট বাজাদা, এগুলো ভালো করে দেখবে। এখানে এই দুটোই গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে তুমি যে বলতে পারো এইটা প্রশ্নটা গুরুত্বপূর্ণ, আগ্নেয়গিরির শ্রেণীবিভাগটা গুরুত্বপূর্ণ রয়েছে, ঠিক আছে, এখান থেকে বাদ দেওয়ার মতো কিছু নেই, আগ্নেয় মেঘলাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এখানে যেমন ধরো স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকা পাশাপাশি অবস্থান করেছে কেন, এই প্রশ্ন দিয়েছে, তোমাকে এটা দিতে পারে যে স্তূপ পর্বতের গঠন আলোচনা করো, 3 মার্কসের, ঠিক আছে, এটা কিন্তু দেখবে। ওকে, তাহলে এগুলো আমি তোমাদেরকে কতর জন্য বললাম, 3-এর জন্য। এখান থেকে 5-এর জন্য দেখো, এই যে এটা তো তোমাকে মাস্ট করতেই হচ্ছে, মানে 90 থেকে 95% স্কুলে এই প্রশ্নটা থাকে যে পাঁচ সংখ্যান তত্ত্বের ভিত্তিতে ভঙ্গিল পর্বতের উৎপত্তি চিত্রসহ ব্যাখ্যা করো, এটা 5-এর জন্য দেয়। ওকে, তারপরে দেখো চিত্রসহ 3 প্রকার মালভূমি অথবা তোমাকে দিতে পারে সমভূমি, যে কোনো একটা, হয় তোমাকে বলবে চিত্রসহ মালভূমির সম্পূর্ণ আলোচনা করো, না হয় তোমাকে বলবে সমভূমি। বেসিক্যালি এটা মালভূমিটাই থাকে, কিন্তু সমভূমিটাও একইভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে প্রশ্নটা তাহলে এটা কতর জন্য দিতে পারে, 5-এর জন্য। তারপরে এটা দেখো স্তূপ পর্বত এবং গ্রস্ত উপত্যকার উৎপত্তি ব্যাখ্যা করো। তাহলে দেখো স্তূপ পর্বত আমি তোমাকে একটু আগে বললাম 3-এর জন্য শুধুমাত্র দিতে পারে, শুধুমাত্র 3-এর জন্য গ্রস্ত উপত্যকাও দিতে পারে, আবার দুটো মিলিয়ে 5-এর জন্যও কিন্তু দিতে পারে। ওকে, তাহলে প্রত্যেকটা প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটাই পড়তে হচ্ছে। ওকে, নেক্সট যাব আমরা আবহবিকার। এখান থেকে প্রথমে টিকার মতো বা সংজ্ঞা টাইপের, এখানে প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। আবহবিকার কাকে বলে, ক্ষয়ীভবন কাকে বলে, পুঞ্জিত ক্ষয় কাকে বলে, নগ্নিভবন, পর্যায়ন, যান্ত্রিক আবহবিকার, স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিস্ফোরণ, এছাড়া রয়েছে জারণ, কার্বনেশন, আর্দ্র বিশ্লেষণ, তুহিন খণ্ডীকরণ রয়েছে, জৈব আবহবিকার, হিউমিফিকেশন, রেগোলিথ এবং সোলাম। আচ্ছা তুমি দেখো এই যে স্বল্পমোচন, এগুলো তো এক একটা তোমাদের যান্ত্রিক আবহবিকার যখন পুরোটা পড়তে হবে তাহলে কিন্তু তোমার এইগুলো পড়া হয়ে যাচ্ছে। যেমন রাসায়নিক আবহবিকার পড়লে তোমার জারণ, এখানে কার্বনেশন, এগুলো কিন্তু কমপ্লিট সংখ্যাটা চলে আসছে, তাহলে আলাদাভাবে এগুলো কিন্তু পড়তে হচ্ছে না। তুমি যদি বড় প্রশ্ন যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার তৈরি করে নাও, তাহলে 2 নম্বরের ক্ষেত্রে এই সংজ্ঞাগুলো আলাদাভাবে একেবারেই কিন্তু করতে হচ্ছে না। এটা কিন্তু মাথায় রাখবে, কারণ এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ এবং এখান থেকে সমস্ত প্রশ্নই গুরুত্বপূর্ণ। যেমন আবহবিকার, ক্ষয়ীভবনের সংজ্ঞা, পুঞ্জিত ক্ষয়ের সংজ্ঞা, নগ্নিভবন, ঠিক আছে। আচ্ছা এখানে দিতে পারে যান্ত্রিক আবহবিকার, এখানে দিতে পারে স্বল্পমোচন, আচ্ছা এখানে ক্ষুদ্রকণা বিস্ফোরণ, রেগোলিথ, আচ্ছা এখানে দিতে পারে জৈব আবহবিকার, তুহিন ঘনীকরণটাও দিতে পারে, ইম্পর্টেন্ট রয়েছে। তাহলে এই জায়গাগুলো তোমাকে ভালো করে দেখতে হচ্ছে। ওকে, হ্যাঁ আর্দ্র বিশ্লেষণটা দেখবে। নেক্সট নেক্সট দেখো 3-এর জন্য আবহবিকার এবং ক্ষয়ীভবনের পার্থক্য, যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের যে পার্থক্য, দুটোই ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট এইটা, ঠিক আছে, যান্ত্রিক এবং রাসায়নিক আবহ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। শিলায় মরচে ধরে কেন, 3 মার্কসেও দিতে পারে এই প্রশ্নটা, আবার কখনো কখনো কোনো স্কুল কিন্তু 2-এও দেয়, ঠিক আছে। উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য লাভ করে কেন বা অধিক কার্যকরী কেন, প্রশ্নটা ঘুরিয়ে দিল যে যান্ত্রিক তোমার হচ্ছে উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার অধিক কার্যকরী কেন, ঠিক আছে, তো এটা তোমাকে 3-এ দেয়। আচ্ছা নেক্সট নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার প্রভাব বিস্তার করে কেন বা বেশি দেখা যায় কেন, মৃত্তিকা ক্ষয়ের কারণ, মৃত্তিকা সংরক্ষণের উপায়, মানে তুমি ভাবতে পারবে না এই প্রশ্নটা কি হারে ইম্পর্টেন্ট, ঠিক আছে, প্রচুর ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন কিন্তু 2-এ দিতে পারে, 3-এ দিতে পারে, 5-এ দিতে পারে। খুব ভালো তুমি যদি 5-এর জন্য তৈরি করে নাও,
ঠিক আছে, তাহলে তুমি 2-এও করতে পারবে, 3-এও লিখতে পারবে। তুমি চেষ্টা করবে এই দুটো প্রশ্ন 5-এর জন্য তৈরি করা। মৃত্তিকা সংরক্ষণের ক্ষয় এবং তার কারণ, সংরক্ষণ কিভাবে হবে এবং তার ক্ষয়ে যাওয়ার যে কারণ সেগুলো। আচ্ছা, জারণ পদ্ধতিতে লোহা শিরা কিভাবে বিয়োজিত হয়, আবহবিকারের প্রভাব মানে কি ফলাফল, এটা খুব গুরুত্বপূর্ণ। থর মরুভূমি অঞ্চলে বিকেলের দিকে অধিবাসীরা গোল গোল যে গলাগুলো শব্দ শুনতে পায় সেটা কেন। তাহলে এখান থেকে তুমি এটা ভালো করে করছো, এইটা ভালো করে করছো এবং এইটা ভালো করে করছো, পাশাপাশি এই দুটো প্রশ্ন তো করছোই করছো। ওকে, তাহলে আর এটা করছো, এই জায়গাগুলো ভালো করে দেখছো। ঠিক আছে, নেক্সট নেক্সট আমি এখান থেকে তোমাকে 5-এর জন্য একটাই প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যান্ত্রিক আবহবিকার, বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকার, যেমন আমি তোমাকে বললাম স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, এই জায়গাটা ভালো করে করতে হবে। তুমি যদি প্রত্যেকটার বিভিন্ন যান্ত্রিক আবহবিকার ভালো করে পড়ে নাও, তাহলে তোমাকে 2-এর জন্য আলাদা করে পড়তে হচ্ছে না, ওই সংজ্ঞাগুলো তোমাকে আলাদাভাবে পড়তে হচ্ছে না, তুমি এর মধ্যে থেকেই লিখতে পারবে। বুঝতে পেরেছো? তাহলে এই একটার একটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই অংশটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমাদের আর একটা চ্যাপ্টার রয়েছে পশ্চিমবঙ্গ। এখান থেকে আমি খুব সীমিত কোশ্চেন আমি তোমাদেরকে দেব, যেমন 3 বিঘা করিডোর কাকে বলে, বরেন্দ্রভূমি কাকে বলে, খাদার ও ভাঙর কাকে বলে, বাংড়ি অঞ্চল কাকে বলে, বাগড়ি অঞ্চল, তাল অঞ্চল, তরাই ডুয়ার্স, এখানে দিতে পারে কালবৈশাখী ঝড়। আচ্ছা, কালবৈশাখী কাকে বলে, আশ্বিনের ঝড় কাকে বলে, পশ্চিমী ঝামেলা এবং লু, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। ত্রাসের নদী কাকে বলা হয় কেন, উত্তরবঙ্গের নদীগুলি কেন বন্যাপ্রবণ এবং সামাজিক বনসৃজনের উদ্দেশ্য, সব থেকে গুরুত্বপূর্ণ বরেন্দ্রভূমি করবে, খাগার ও ভাঙার করবে, তাল অঞ্চল করবে, তরাই ডুয়ার্স করবে, কালবৈশাখী করবে এবং এখানে প্রত্যেকটাই পড়তে হবে, পশ্চিমী ঝামেলা এবং হচ্ছে যে লু, এখানে জলবায়ু থেকে কোনো কিছু ছাড়লে হবে না, এগুলো গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলো ভালো করে পড়তেই হবে। আচ্ছা, ত্রাসের নদী কাকে বলা হয় কেন বলা হয়, উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ হয় কেন এবং সামাজিক বনসৃজন কি উদ্দেশ্য বা কি সুবিধা, এটা কিন্তু দেখতে হবে। এগুলো গেল আমাদের কত প্রশ্ন, এগুলো গেল আমাদের 2-এর প্রশ্ন। ওকে, 2-এর প্রশ্ন, এই প্রশ্নগুলো হচ্ছে আমাদের 2-এর প্রশ্ন। নেক্সট যাব 3-এর প্রশ্নের জন্য। 3-এর প্রশ্নের জন্য কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে এখানে বৈশিষ্ট্যগুলো দিয়েছি, এগুলো কিন্তু 2-এও দিতে পারে, এই বৈশিষ্ট্যের অংশটা কিন্তু তোমাকে 2 নম্বরের জন্য দিতে পারে। আর তুমি 3 নম্বরে যদি পড়ে নাও, তাহলে তুমি অনায়াসে 2 নম্বরের জন্য লিখতে পারবে। তোমাকে দিতে পারে যে সুন্দরবনের নদ নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, মালভূমি অঞ্চলের নদ নদী ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে মৃত্তিকা, পর্জল এবং ল্যাটেরাইট, আর অরণ্য থেকে সরলবর্গীয় অরণ্য এবং সুন্দরবন মেরণ্য অরণ্য, এখানের প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। এখানে আলাদা করে বলবার কিছু নেই, প্রত্যেকটা ট্রিপল স্টার, যে কোনো একটা দিতে পারে, যে কোনো একটা 2-এ দিতে পারে, নয়তো 3-এ দিতে পারে। ঠিক আছে, তুমি ভালো করে 3-এর জন্য প্রত্যেকটার বৈশিষ্ট্যগুলো পড়ে নাও। অ্যাটলিস্ট কম করে 5 থেকে 6টা বৈশিষ্ট্য কিন্তু পড়তেই হবে, 5 থেকে 6টা বৈশিষ্ট্য কিন্তু করতেই হবে। ওকে, কম করে। আচ্ছা, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে অধিকাংশ নদী কেন পূর্ববাহী, মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতির বর্ণনা, এটা ভালো করে দেখবে। জলবায়ুর 3টি বৈশিষ্ট্য। আচ্ছা, এই প্রশ্নটা ভৌমজল অতিরিক্ত ব্যবহারের ফলে কি কি সমস্যা হতে পারে, কি কি এই যে কুফল সম্পর্কে আলোচনা, মানে কি কি সমস্যা তৈরি হতে পারে, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। আচ্ছা, নেক্সট জলবায়ুর ভিত্তিতে নিয়ন্ত্রকের বর্ণনা, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই দুটো প্রশ্ন করবে, এই প্রশ্নটা, এবং এখান থেকে কোনো প্রশ্ন ছাড়বে না, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে কিন্তু দেখবে। তাহলে 3-এর প্রশ্ন কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে 5-এর জন্য। 5-এর জন্য তোমাকে বলে দিচ্ছি পার্বত্য অঞ্চলের অবস্থান, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, বা তোমাকে এই অংশটা দিল না, তোমাকে হয়তো বললো উত্তরের পার্বত্য অঞ্চলে ভূপ্রাকৃতির বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে এটা তুমি ভালো করে দেখছো। নেক্সট, জলবায়ুর প্রভাব, মৌসুমী জলবায়ুর প্রভাব বর্ণনা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, তোমাকে পার্থক্য দিতে পারে এই জায়গাটা থেকে, কিন্তু পার্থক্যটা কিন্তু তোমাকে যেমন 3-এ দিতে পারে, সেইভাবে একইভাবে কিন্তু 5-এও দিতে পারে। আমি ওই জন্য 5-এ দিয়ে দিয়েছি, যাতে 3-এর প্রশ্নে আসলেও তোমাদেরকে মানে তোমরা কোনোভাবে না ছেড়ে যাও। পার্থক্য কিন্তু থাকে একটা, একটা হচ্ছে তোমাকে পার্বত্য অঞ্চলের নদ নদী, সুন্দরবন অঞ্চলের নদ নদী, পার্বত্য অঞ্চলের জলবায়ু, উপকূলীয় অঞ্চলের জলবায়ু এবং উত্তর এবং দক্ষিণবঙ্গের নদ নদী, খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা পার্থক্যই গুরুত্বপূর্ণ, আমি এপাশেই স্টারটা দিলাম। ঠিক আছে, প্রত্যেকটা পার্থক্যই গুরুত্বপূর্ণ, আমি এপাশেই স্টার দিলাম। তো এই 5 নম্বরের যে প্রশ্নগুলো তোমাকে আমি দিলাম, এইখান থেকে কিন্তু এই প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ। যে কটা প্রশ্ন ভিডিওতে বলেছি, প্রত্যেকটা প্রশ্ন মানে তুমি 99% স্কুলে কিন্তু এগুলো থাকেই থাকে।
আমি বললাম যে বিভিন্ন স্কুলে প্রশ্নর প্যাটার্ন বিভিন্ন রকম। স্কুলের শিক্ষকরা প্রশ্ন করবেন, সেক্ষেত্রে প্রশ্নের মান তো আলাদা হবেই, বা তার মত অনুযায়ী আমার মত ম্যাচ নাও খেতে পারে, বা আমার মত অনুযায়ী তার মত ম্যাচ কিন্তু নাও খেতে পারে। বোঝা গেল? তো সেই জায়গা থেকে তোমাদের স্কুল থেকে যদি কোনো সাজেশন দিয়ে থাকেন কোনো স্যার ম্যাডাম, তো সেটা তুমি সবার আগে তৈরি করে নাও। যদি না দিয়ে থাকেন একদম চাপ নিও না, কোনো চিন্তা করো না। ভিডিওতে যে প্রশ্নগুলো বলে দিয়েছি এগুলো তুমি এখন থেকে ভালো করে তৈরি করো। হাতে ১ মাস সময় রয়েছে। ১ মাস তুমি টাইম পাচ্ছ। তুমি এখনো নিজেকে প্রস্তুত করে নেওয়ার মতো অনেকটা টাইম পেয়ে যাচ্ছ। তুমি এখন প্রস্তুত করে নাও, দেখবে তুমি ভালো রেজাল্ট সহজেই করতে পারবে। বোঝা গেল? তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে একেবারেই ভুলো না। প্রথমেই ভিডিওটা লাইক করে দাও। আর যদি তুমি এই চ্যানেলটা নতুন দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটনটা অন করে রেখে দাও, যাতে ভিডিও আপলোডের সাথে সাথে তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। তো চলো, কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে আমাকে জানিয়ে দাও। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী আবারও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো সবাইকে টাটা।